আপনি কি জানতেন গাদ্দাফি সুইজারল্যান্ড দখলের জন্য প্রায় সব রকম চেষ্টা করেছিলেন? 2008 এবং 2009 সালে তার জীবনের মূল লক্ষ্যই ছিল সুইজারল্যান্ডকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা। এই রুদ্ধশ্বাস ঘটনা জানতে আমাদের অনেক বছর পেছনে যেতে হবে। এটি সুইজারল্যান্ডের জেনেভার প্রেসিডেন্ট উইলসন হোটেলের বাইরের দৃশ্য। ডজন ডজন সুইস পুলিশ অফিসার কাউকে গ্রেপ্তার করার জন্য প্রস্তুত হচ্ছেন, কিন্তু যাকে তারা হাতকড়া পরাতে যাচ্ছেন সে কোনো সাধারণ পর্যটক নয়, সে বিশ্বের অন্যতম কুখ্যাত ডিক্টেটরের ছেলে। পুলিশ লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলেকে গ্রেপ্তার করতে চলেছে। For over 40 years, the Libyan ruler terrifies and torments the world. The vast majority of the wealth of the country was siphoned away into the pockets of the Gaddafi regime, his sons. This mad dog of the Middle East has a goal of a world revolution. পুলিশ জানত এটি সাধারণ কোনো গ্রেপ্তারি নয়, তবে এই ঘটনার ফলে যে অবিশ্বাস্য সব চেইন রিয়াকশন শুরু হতে যাচ্ছে তা কেউ কল্পনাও করতে পারেনি। এই ঘটনা এমন এক সংঘাতের জন্ম দেয় যা পরবর্তীতে অর্থনৈতিক যুদ্ধ, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং জিম্মি সংকটের রূপ নেয়। এমনকি এক পর্যায়ে গাদ্দাফি সুইজারল্যান্ড রাষ্ট্রকেই বিলুপ্ত করে একে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা অবধি করেছিলেন। এটি গাদ্দাফি বনাম সুইজারল্যান্ডের গল্প। কিভাবে সব শুরু হয়েছিল তা বুঝতে আমাদের আবারও কিছুটা অতীতে ফিরতে হবে। ঘটনাটি শুরু হয় 2008 সালের জুলাই মাসে সুইস পুলিশের কাছে আসা একটি ফোন কলের মাধ্যমে। জেনেভা হ্রদের তীরে অবস্থিত প্রেসিডেন্ট উইলসন হোটেলের একজন মেড ফোনটি করেছিলেন। হোটেলটি বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল। এর রয়্যাল পেন্টহাউস সুইট পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল হোটেল রুম হিসেবে গণ্য হয়। জাতিসংঘের ভবনের কাছাকাছি হওয়ায় এখানে প্রায় আন্তর্জাতিক কূটনীতিক ও রাষ্ট্রপ্রধানরা অবস্থান করেন। সেই মেড পুলিশকে জানান হোটেলের করিডরে এক নারী তার কাছে সাহায্য চেয়েছিলেন। হোটেলের এই আসল সিসিটিভি ফুটেজে সেই মুহূর্তটি দেখা যাচ্ছে, যেখানে ভয়ার্ত ওই নারী দাবি করেন যে তিনি হোটেলের খুব বিশেষ কিছু অতিথির জন্য কাজ করছেন। তারা হলেন হ্যানিবাল গাদ্দাফি এবং তার স্ত্রী এলিন স্কাফ। তারা মুয়াম্মার গাদ্দাফির ছেলে ও পুত্রবধূ, যিনি প্রায় 40 বছর ধরে লিবিয়া শাসন করছেন। এই পর্যায়ে গাদ্দাফি এক নৃশংস একনায়ক হিসেবে পরিচিত, যিনি দেশের সব ধরনের ভিন্নমত নির্মমভাবে দমন করতেন এবং লিবিয়াকে নিজের ব্যক্তিগত সাম্রাজ্যের মতো ব্যবহার করতেন। তার সন্তানেরা প্রায়ই ইউরোপে বিলাসে জীবন কাটাতেন। এলিন তখন 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং সন্তানের জন্মের অপেক্ষায় দম্পতিটি জেনেভায় এসেছিলেন। তাদের প্রয়োজনে সাহায্যের জন্য তারা অনেক চাকর বাকর নিয়ে এসেছিলেন। সমস্ত চাকর ও দেহরক্ষী মিলিয়ে গাদ্দাফি পরিবার হোটেলটির মোট 10টি রুম বুক করেছিল। সিসিটিভি ফুটেজে রুমগুলোর করিডোর দেখা যাচ্ছে, যেখানে লিবিয়ান দেহরক্ষীদের জন্য একটি অস্থায়ী টেবিল বসানো হয়েছে, যাতে গাদ্দাফির ছেলের কাছে কোনো অননুমোদিত ব্যক্তি পৌঁছাতেই না পারে। সাহায্য প্রার্থী ওই নারী হোটেল মেটকে জানান গাদ্দাফি দম্পতি তাকে এবং গাদ্দাফির অন্য এক কর্মীকে নির্মমভাবে মারধর করেছেন। মেয়েদের কাছ থেকে ফোন পাওয়ার পর সুইস পুলিশ হোটেলে প্রবেশ করে এবং মারধরের শিকার ওই 2 কর্মীর সাথে কথা বলে। তারা দুজনকে থানায় নিয়ে যায় এবং সেখানে নির্যাতনের ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে। তাদের আঘাতের চিহ্নগুলো নথিভুক্ত করার সময় দেখা যায় ওই 2 কর্মীকে গুরুতরভাবে নির্যাতন করা হয়েছে এবং তাদের আশঙ্কা ছিল দম্পতিটি তাদের সাথে লিবিয়া ফিরে গেলে তারা হয়তো আর জীবিতই থাকবে না। এই প্রমাণের ভিত্তিতে সুইস পুলিশ হ্যানিবাল ও অ্যালিনকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয়। তবে এটি সাধারণ কোনো গ্রেপ্তারি ছিল না। পুলিশ গাদ্দাফিদের প্রতিনিধিদের সাথে হ্যানিবাল ও অ্যালিনকে স্বেচ্ছায় থানায় আসতে রাজি করানোর জন্য আলোচনা করার চেষ্টা করে, কিন্তু তা কাজে আসেনি। দীর্ঘ কয়েক ঘন্টা আলোচনার পর জেনেভা পুলিশ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়, যা ভিডিওর শুরুর দৃশ্যে আমরা দেখেছিলাম। অল্প সময়ের মধ্যেই 2 ডজন পুলিশ অফিসার গাদ্দাফি সুইটের ফ্লোরে পৌঁছান, কিন্তু সেখানে তারা বাধার মুখে পড়েন। দরজার বাইরে বেশ কয়েকজন দেহরক্ষী মোতায়েন ছিল, যারা পুলিশকে ভেতরে ঢুকতে বাধা দেওয়ার জন্য ছিল দৃঢ় প্রতিজ্ঞ।
পুলিশ অফিসাররা লিবিয়ান দেহরক্ষীদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু দেহরক্ষীরা সহযোগিতা করতে অস্বীকার করে। শুরু হয় এক সংঘর্ষ, যেখানে পুলিশ অফিসাররা লিবিয়ার শাসক পরিবারের দেহরক্ষীদের সাথে সরাসরি লড়াইয়ে জড়িয়ে পড়েন। কয়েক মুহূর্তের টানটান উত্তেজনার পর দেহরক্ষীদের কবজা করে তাদের মধ্য হতে দুজনকে গ্রেপ্তার করা হয়। অবশেষে গাদ্দাফির সুইটে প্রবেশের রাস্তা পরিষ্কার হলো এবং এরপর আর কোনো উপায় না পেয়ে হ্যানিবল ও অ্যালেন আত্মসমর্পণ করেন। তাদের গোপনীয়তা রক্ষার জন্য বিচক্ষণতার সাথে তাদের পেছনের দরজা দিয়ে বের করে মার্কবিহীন গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। হ্যানিবলকে থানায় নেওয়া হয় এবং অ্যালেনের গর্ভকাল অনেক অগ্রসর হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়। এটি ছিল অত্যন্ত নাজুক পরিস্থিতি। সাধারণত বিদেশি রাষ্ট্রের পরিদর্শনকারী বিশিষ্ট ব্যক্তিরা কূটনৈতিক দায়মুক্তি পান এবং তাদের গ্রেপ্তার করা যায় না, কিন্তু অভিযোগটি যদি ফৌজদারি হয় এবং তা রাজনৈতিক স্বার্থের বাইরে থাকে, যেমন এই হামলায় ঘটল, তবে তা প্রযোজ্য হয় না। তাছাড়া লিবিয়ার নেতার ছেলে হওয়া সত্ত্বেও সে সময় সুইজারল্যান্ডে হ্যানিবলের কোনো কূটনৈতিক মর্যাদা ছিল না। তাই সুইস কর্মকর্তারা হামলার অভিযোগে বিষয়টি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। হ্যানিবলকে অন্য যে কোনো অপরাধীর মতোই চিকিৎসা দেওয়া হয় এবং জেলে আনার পর তার মুখশট বা ছবি তোলা হয়। দম্পতিকে 2 দিন আটকে রাখা হয়। তাদের আইনজীবী তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য সব ধরনের সমাধান খুঁজেছিলেন। তিনি আদালতে যুক্তি দেখানোর চেষ্টা করেন যে তাদের অন্তত জামিনে মুক্তি দেওয়া উচিত এবং প্রতিশ্রুতি দেন যে গাদ্দাফি পরিবার পালানোর কোনো ঝুঁকি তৈরি করবে না। আশ্চর্যজনকভাবে এটি কাজও করে। দম্পতিকে প্রায় $5 লক্ষ বিনিময়ে জামিনে মুক্তি দেওয়া হয়। এটি অস্বাভাবিক বড় অঙ্কের টাকা হলেও গাদ্দাফি পরিবারের জন্য এটি কোনো সমস্যাই ছিল না। হ্যানিবল ও অ্যালেন জামিনে মুক্ত হয়ে বেরিয়ে যান। এটা কারো কাছে বিস্ময়কর নয় যে তাদের প্রথম গন্তব্যই ছিল বিমানবন্দর। তাদের জামিনের শর্তে কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা না থাকায় দম্পতিটি লিবিয়াগামী প্রথম ফ্লাইটে চেপে বসেন। তারা সফলভাবে বিচার এড়াতে সক্ষম হন। দেশে ফেরার পর গাদ্দাফি পরিবার ওই 2 কর্মীর সাথে একটি গোপন আর্থিক সমঝোতায় পৌঁছায় এবং কর্মীরা হ্যানিবল ও অ্যালেনের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিতে রাজি হন। স্বাভাবিকভাবেই মনে হতে পারে এটি গল্পের শেষ, এক অদ্ভুত আন্তর্জাতিক ঘটনা যেখানে গাদ্দাফিরা পার পেয়ে গেছেন। কিন্তু আসলে এটি ছিল কেবল শুরু, কারণ এই ঘটনা অন্য একজনকে ভীষণ ক্ষিপ্ত করেছিল। মুয়াম্মার গাদ্দাফি এই পরিস্থিতি শোনার পর প্রচণ্ড উত্তেজিত হন, বিশেষ করে যখন হ্যানিবল দাবি করেন যে তাকে গ্রেপ্তারের সময় পুলিশ খারাপ ব্যবহার করেছে, এমনকি এক পর্যায়ে তার মাথায় ব্যাগও পরানো হয়েছিল। সব শুনে লিবিয়ার নেতা এখন প্রতিশোধ নিতে চান। গাদ্দাফি গ্রেপ্তারকারী অফিসারদের নাম জানতে চান, কিন্তু সুইস কর্তৃপক্ষ তার অনুরোধ প্রত্যাখ্যান করে। তাই তিনি সুইজারল্যান্ডের বিরুদ্ধে পোড়ামাটি নীতি বা স্ক্র্যাচড আর্থ পলিসি গ্রহণ করেন এবং ওই অফিসারদের নাম ও তার ছেলের কাছে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। তিনি সুইস কোম্পানিগুলোকে লিবিয়াতে ব্যবসা করতে নিষেধ করেন এবং বড় বড় কয়েকটি কোম্পানির অফিস বন্ধ করে দেন। তিনি আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল করেন। সেই সময় সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স সপ্তাহে 3 বার লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ফ্লাইট পরিচালনা করত, কিন্তু গাদ্দাফির নির্দেশে প্রথমে তা সপ্তাহে 1টিতে নামিয়ে আনা হয় এবং পরবর্তীতে পুরোপুরি নিষিদ্ধ করা হয়। এক অভূতপূর্ব পদক্ষেপে লিবিয়া, যা অনেক ইউরোপীয় দেশের তেল সরবরাহের একটি বড় উৎস ছিল, সুইজারল্যান্ডে অপরিশোধিত তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়। সেই সময় লিবিয়া সুইজারল্যান্ডের মোট তেল আমদানির প্রায় 30% যোগান দিত, যা বছরে 2 মিলিয়ন মেট্রিক টন। সুইজারল্যান্ডকে এখন তা অন্য জায়গা থেকে সংগ্রহ করতে হয়। গাদ্দাফি স্পষ্টতই সুইজারল্যান্ডকে আঘাত করার জন্য যা কিছু সম্ভব তা করার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে তিনি তার সুইস ব্যাংক অ্যাকাউন্ট থেকে $5 বিলিয়ন তুলে নেন। $5 বিলিয়ন। প্রেক্ষাপট হিসেবে বলে রাখি, সেই একই বছরে লিবিয়ার পুরো জিডিপি ছিল $60 বিলিয়ন, আর এখন গাদ্দাফি অন্য দেশগুলোর কাছেও শিশুর মতো আবেদন জানান। 2009 সালের জুলাই মাসে ইতালিতে G8 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল এবং সেখানে লিবিয়াকে অতিথি হিসেবে
আমন্ত্রণ জানানো হয়। অন্যান্য দেশ যখন জলবায়ু পরিবর্তন ও জ্বালানি নীতির মতো বড় বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল, গাদ্দাফি তখন অন্য বিশ্ব নেতাদের সুইজারল্যান্ডের বিরুদ্ধে তার ব্যক্তিগত প্রতিহিংসায় সমর্থন দেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করছিলেন। তার প্রস্তাবটি ছিল অসাধারণ। তিনি সুপারিশ করেন সুইজারল্যান্ডকে পুরোপুরি বিলুপ্ত করে ফরাসি ভাষী অঞ্চল ফ্রান্সকে, জার্মান ভাষী অঞ্চল জার্মানিকে এবং ইতালীয় ভাষী অঞ্চলকে ইতালির হাতে তুলে দেওয়া উচিত। এই আইডিয়াটি নীরবে উপেক্ষা করা হয় এবং তাই তিনি তার সেই কুখ্যাত প্রস্তাবটি আবারও পেশ করেন, তবে এবার জাতিসংঘের কাছে, যেখানে তা দ্রুত খারিজ করে দেওয়া হয়, কারণ জাতিসংঘের সনদ কোনো দেশকে অন্য দেশের অস্তিত্ব হুমকিতে ফেলতে নিষেধ করে। আন্তর্জাতিক মঞ্চে ব্যর্থতার পর গাদ্দাফির মাথায় ভিন্ন একটি বুদ্ধি আসে। এই সময় পর্যন্ত পরিস্থিতি কেবল ভূরাজনৈতিকভাবে বিঘ্নিত ও ব্যয়বহুল ছিল, কিন্তু তা ছিল বিমূর্ত বা তাত্ত্বিক। কিন্তু এরপর যা ঘটল তা ছিল ভিন্ন, কারণ এই বিরোধের সাথে কোনো সম্পর্ক নেই এমন দুই সুইস নাগরিককেও এই সংঘাতের মধ্যে টেনে আনা হয়। এরা হলেন ম্যাক্স গোল্ডি ও রশিদ হামদানি। তারা দুজনেই সুইস নাগরিক এবং এবিবি কোম্পানিতে কাজ করতেন। এবিবি হলো সেই সুইস কোম্পানিগুলোর একটি যাদের হ্যানিবলের গ্রেপ্তারের পর লিবিয়াতে কার্যক্রম শেষ করতে বাধ্য করা হয়েছিল। গোল্ডি ও হামদানিকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে অবৈধ বসবাস ও অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়, যদিও তারা যখন সেই দেশে প্রবেশ করেছিলেন তখন এর কোনোটি প্রযোজ্য ছিল না। জেলে নেওয়ার ঠিক আগ মুহূর্তে গোল্ডি সুইস দূতাবাসে পরামর্শের জন্য সংক্ষেপে কল করার সুযোগ পান, কারণ তিনি জানতেন তিনি কোনো অপরাধ করেননি। কিন্তু ওই দুই ব্যক্তির জন্য একজন রাষ্ট্রদূতের খুব বেশি কিছু করার ছিলই না। লিবিয়ান অফিসাররা সরকারের কর্মকর্তা ছিলেন এবং রাষ্ট্রদূতের গোল্ডি ও হামদানির গ্রেপ্তার প্রতিরোধের কোনো ভিত্তি ছিল না। তাই দুই ব্যক্তিকে জেলে নিয়ে যাওয়া হয়। জেল পরবর্তী ঘটনা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। 10 দিন কোনো তথ্য ছাড়াই জেলে থাকার পর অবশেষে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়, কিন্তু জামিনের শর্তে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ছিল। তাদের পাসপোর্ট জব্দ করা হয় এবং অভিযোগ ঝুলে থাকায় তারা লিবিয়াতেই আটকে পড়েন। এদিকে সুইজারল্যান্ডে সুইস কর্তৃপক্ষ আটক ব্যক্তিদের সম্পর্কে সচেতন ছিল এবং তাদের নিরাপদে ফিরিয়ে আনতে কাজ শুরু করে। রাষ্ট্রদূতরা লিবিয়ান কর্মকর্তাদের সাথে আলোচনার চেষ্টা করেন, কিন্তু খুব একটা অগ্রগতি হয় না, কারণ গাদ্দাফি বারংবার অস্বীকার করেন যে এই গ্রেপ্তারগুলো তার ছেলের গ্রেপ্তারের প্রতিশোধ। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় সুইস কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে আনার জন্য একটি অসাধারণ নতুন পদ্ধতির দিকে ঝুঁকতে শুরু করে। তা হলো বিশেষ বাহিনী ব্যবহার করে লিবিয়া থেকে ওই দুই ব্যক্তিকে পাচার করা। পরিকল্পনাটি ছিল এরকম: ত্রিপলি শহরের দক্ষিণে সুইডিশ টেলিকমিউনিকেশন কোম্পানি এরিকসনের একটি বিল্ডিং কম্পাউন্ড রয়েছে। সেখানে একটি বড় সুইমিং পুল এবং একটি টেনিস কোর্ট আছে। পরিকল্পনাটি হলো গোল্ডি ও হামদানি সেই বিল্ডিংটিতে যাবেন। তাদের অজুহাত হবে তারা শুধু সেখানে আরাম করতে ও পুল ব্যবহার করতে যাচ্ছেন। তাই ওই ব্যক্তিরা প্রায় সুইস দূতাবাস থেকে সুইমিং পুল কম্পাউন্ড পর্যন্ত গাড়ি চালিয়ে যাওয়া আসার অভ্যাস করেন, সেখানে দিন কাটিয়ে আবার দূতাবাসে ফিরে আসেন। এইভাবে লিবিয়ান কর্মকর্তারা যারা গোপনে তাদের অনুসরণ করতেন তারা এই চলাফেরার সাথে অভ্যস্ত হয়ে উঠবেন এবং আশা করা যায় তারা কম মনোযোগ দেবেন পরবর্তীতে। এখন পরিকল্পনাটি হলো এমন: কোনো এক এলোমেলো দিনে পুলের দিকে না গিয়ে সেখানে তাদের জন্য একটি ড্রাইভার অপেক্ষা করবে, যাতে তারা গোপনে একটি এসকেপ কারে উঠে পড়তে পারে এবং এই গাড়িটি তাদের মরুভূমির ভেতর দিয়ে সীমান্তের ওপারে নিয়ে গিয়ে দেশ ত্যাগ করতে সাহায্য করবে। কিন্তু এই পরিকল্পনার দুর্বলতা ছিল অনেক। এমনকি যদি তারা মিশর, আলজেরিয়া বা তিউনিসিয়ায় পৌঁছাতেও পারে, তখনও ওই দেশগুলোর লিবিয়ার সাথে খুব ভালো সম্পর্ক ছিল এবং তাদের সোজা লিবিয়াতেই ফেরত পাঠানোর সম্ভাবনা ছিল। তাই শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল হয়ে যায়। কিন্তু সুইস গোয়েন্দা সংস্থা আরও দুঃসাহসিক একটি নতুন পরিকল্পনা তৈরি করে। সুইমিং পুলে না গিয়ে গোল্ডি ও হামদানিকে জেট স্ক্রিপ্ট প্রদান করা হবে। এরপর কোনো এক মধ্যরাতে তারা সৈকতের দিকে যেতে পারেন এবং তাদের জেট স্কি নিয়ে ভূমধ্য সাগরে বেরিয়ে পড়তে পারেন।
একবার পানিতে নেমে গেলে তারা দিগন্তের দিকে ঠিক 12 নটিক্যাল মাইল পর্যন্ত চলতে থাকবেন, কারণ 12 নটিক্যাল মাইল দূরে লিবিয়ার আঞ্চলিক জলসীমা শেষ হয় এবং সেখানে নৌকা নিয়ে বিশেষ বাহিনী বা স্পেশাল ফোর্স তাদের জন্য অপেক্ষা করবে এবং জেট স্কি থেকে তাদের তুলে নেবে। এখান থেকে তারা নিরাপদে ইতালির দিকে রওনা হতে পারবেন। কিন্তু এইসব পালানোর পরিকল্পনা আকর্ষণীয় হলেও এর কোনোটি সবুজ সংকেত পায় না। সম্ভবত এগুলো খুব বেশি ঝুঁকিপূর্ণ মনে হয়েছিল। এর পরিবর্তে সুইস কর্তৃপক্ষ আবারও কূটনীতির দিকে ফেরে। গাদ্দাফির সাথে নতুন করে আলোচনা শুরু হয়। এই সময় পর্যন্ত হামদানি ও গোল্ডি গ্রেপ্তার হওয়ার পর প্রায় 1 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে এবং এক অভূতপূর্ব পদক্ষেপে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট হ্যান্স মার্জ নিজেই ত্রিপোলিতে যাওয়ার সিদ্ধান্ত নেন তাদের মুক্তি নিশ্চিত করতে এবং দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক পুনরুদ্ধার করতে তার এই পরিকল্পনা। মার্জ জানতেন যে গাদ্দাফির সামনে মাথা নত করাকে জনতা ভালোভাবে নিবে না, কিন্তু তিনি হামদানি ও গোল্ডিকে বাড়িতে ফিরিয়ে আনার স্বার্থে শেষ চেষ্টা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তবুও তিনি তার শব্দের ব্যাপারে সতর্ক হন। গাদ্দাফি তার ছেলের গ্রেপ্তারের জন্য ক্ষমা চেয়েছিলেন এবং মার্জ শেষ পর্যন্ত তাকে ক্ষমা করেন এবং প্রকাশ্যে সম্মত হন যে গাদ্দাফির ছেলের গ্রেপ্তার অপ্রয়োজনীয় ছিল এবং সেই সাথে মার্জ নিজেও গাদ্দাফি এবং তার পরিবারের কাছে এবং লিবিয়ার জনগণের কাছে ক্ষমা চান। সুইস প্রেসিডেন্ট আরও এক ধাপ এগিয়ে যান। মার্জ জানতেন গাদ্দাফি অফিসারদের নাম চান যারা তার ছেলেকে গ্রেপ্তার করেছিল। মার্জও জানতেন যে তিনি আসলে সেই নামগুলো দিতে পারবেন না, কিন্তু তিনি অন্তত একটি স্বাধীন ট্রাইব্যুনাল স্থাপনের প্রতিশ্রুতি দেন যা হ্যানিবলের গ্রেপ্তারের সময় তার সাথে খারাপ ব্যবহার হয়েছে কিনা তা তদন্ত করবে এবং পরিস্থিতি ভালো হওয়ার লক্ষণ দেখা যাচ্ছিল, কারণ এই ছাড়ের বিনিময়ে লিবিয়ার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন যে গোল্ডি ও হামদানিকে কয়েক সপ্তাহের মধ্যে লিবিয়া ত্যাগ করার অনুমতি দেওয়া হবে। এটি সর্বোচ্চ প্রাপ্তি যা মার্জ লিবিয়ান কর্মকর্তাদের কাছ থেকে আদায় করতে পেরেছেন বলে মনে হয় এবং তাই তিনি দেশে ফিরে আসেন। যদিও জিম্মিদের মুক্তির ব্যবস্থা করার জন্য প্রশংসার পরিবর্তে তিনি ক্ষমা চাওয়ার জন্য তিরস্কার ও সমালোচনার মুখোমুখি হন। অনেকে দাবি করেন যে এসবে কিছুই হবে না। যারা সন্দেহ করেছিলেন তাদের যুক্তি ছিল সমস্যাগ্রস্ত সুইস লিবিয়ান সম্পর্কের মধ্যে নতুন জটিলতা দেখা দিতে পারে। এর মাঝে ঘটে নতুন এক কেলেঙ্কারি। জেনেভা ভিত্তিক সংবাদপত্র ট্রিবিউন দে জেনেভ হ্যানিবল গাদ্দাফির গ্রেপ্তারের পর তোলা মকশট ফাঁস করে দেয়। এটি হ্যানিবল এবং তার পুরো গাদ্দাফি পরিবারের জন্য ছিল অপমানের এক নতুন ধাপ। গাদ্দাফিরা অবিলম্বে সংবাদপত্রের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের করে, যেখানে তারা প্রায় 90,000 মার্কিন ডলারের সমান ক্ষতিপূরণ দাবি করে এবং একটি সুইস আদালত রায় দেয় যে ফাঁস হওয়া ছবিগুলোর কারণে আসলেই হ্যানিবলের গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে, কিন্তু আদালত গাদ্দাফিকে কোনো আর্থিক ক্ষতিপূরণ প্রদানে অস্বীকৃতি জানায়। কিন্তু যদি গোল্ডি ও হামদানির গ্রেপ্তার হ্যানিবলের চলমান পরিস্থিতির জন্য প্রতিশোধ না হয়, তবে এই নতুন ঘটনা ওই দুই ব্যক্তির আসন্ন মুক্তিকে প্রভাবিত করবেই না, ঠিক না? শুরুতে মনে হয়েছিল সব কিছু ঠিকঠাকই আছে। সুইজারল্যান্ডের উদ্দেশ্যে বিমানে ওঠার মাত্র 3 দিন আগে গোল্ডি ও হামদানিকে চূড়ান্ত চেক আপের জন্য একজন লিবিয়ান ডাক্তারের কাছে পাঠানো হয়, যেন নিশ্চিত হওয়া যায় যে তাদের স্বাস্থ্য ঠিক আছে কিনা। কিন্তু একবার হাসপাতালে ঢোকার পর তারা আর বের হননি। গোল্ডি ও হামদানি কেবল অদৃশ্য হয়ে গেছেন। সবচেয়ে খারাপ আশঙ্কার কথা মাথায় রেখেই সুইস কূটনীতিকরা ওই দুই ব্যক্তিকে খুঁজে বের করার জন্য সব জায়গায় তল্লাশি শুরু করেন। তারা জানেই না যে সে দুজন তখনও জীবিত কিনা। সপ্তাহ পার হয়ে যায়। লিবিয়ান কর্মকর্তারা শেষ পর্যন্ত ঘোষণা করেন যে গোল্ডি ও হামদানিকে একটি সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। কী থেকে সুরক্ষিত তা সুইস কর্মকর্তারা জানেন না, কিন্তু অন্তত এটি নিশ্চিত হয় যে তারা জীবিত। এই পর্যায়ে কৌশল পরিবর্তনের লক্ষণ দেখা যায়। গাদ্দাফির কাছে মাথা নত করা এবং আলোচনায় কোনো সমঝোতা খোঁজার পরিবর্তে সুইজারল্যান্ড লিবিয়ান কর্মকর্তাদের এমনভাবে চাপ দেওয়ার সিদ্ধান্ত নেয় যা তাদের ক্ষতি করবে। তারা শেনজেন চুক্তির অংশ হিসেবে গাদ্দাফি পরিবারসহ শীর্ষ লিবিয়ান কর্মকর্তাদের জন্য শেনজেন জোনের ভিসা ইস্যু করা প্রত্যাখ্যান করতে শুরু করে। এই চুক্তির অংশ হিসেবে কোনো দেশ যদি কাউকে প্রবেশের জন্য ব্ল্যাকলিস্ট করে, তবে সব দেশকে তা মেনে চলতে হবে এবং এটি কার্যকরভাবে পুরো গাদ্দাফি পরিবারকে প্রায় পুরো ইউরোপে প্রবেশে বাধা দেয়।
এই ঘোষণার মাত্র কয়েকদিন পর অপ্রত্যাশিতভাবে ত্রিপোলিতে সুইস দূতাবাসের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায় এবং গোল্ডি ও হামদানি গাড়ি থেকে নেমে আসেন, যেখানেই তাদের 7 সপ্তাহ আটকে রাখা হয়েছিল। অবশেষে তারা সেখান থেকে মুক্তি পায়। যদিও লিবিয়ান কর্মকর্তারা তাদের জিম্মি করে রাখার কথা অস্বীকার করেছিলেন। ওই ব্যক্তিরা পরে জানান যে তাদের জেলে নির্জন কারাবাসে রাখা হয়েছিল এবং তাদের সাথে কি হচ্ছে সে বিষয়ে কোনো তথ্যই তাদের দেওয়া হয়নি। 2 ব্যক্তি দূতাবাসের ভেতরে নিরাপদে আশ্রয় পাওয়ার পর তারা তখন বিল্ডিংয়ের ভেতরেই সীমাবদ্ধ হয়ে পড়ে, কারণ তারা ভয় পায় যে যদি একবার ভবন থেকে বেরিয়ে যায় তবে তাদের আবারও অপহরণ করা হতে পারে। কিভাবে তারা নিরাপদে সুইজারল্যান্ডে ফিরে যেতে পারবেন তা তখনও পুরোপুরি অস্পষ্ট। গোল্ডি ও হামদানি নিরাপদে আছেন, কিন্তু লিবিয়া ও ইউরোপের মধ্যে সম্পর্ক এখন সর্বনিম্ন পর্যায়ে। গাদ্দাফি ঘোষণা করেন যে লিবিয়া তার নিজস্ব ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবে এবং কোনো ইউ নাগরিককে লিবিয়ার ভিসা দেবে না। হঠাৎ করে ইউরোপীয় ইউনিয়ন সংঘাতে জড়িয়ে পড়ে। এবার তারা এতে যুক্ত হতে চাক বা না চাক। অনেক দেশ ক্ষুব্ধ হয়, বিশেষ করে ইতালি, যাদের লিবিয়ার সাথে সুসম্পর্ক রাখার বড় অর্থনৈতিক স্বার্থ ছিল। ইউ এর চাপ বাড়তে থাকায় সুইজারল্যান্ড শেনজেন ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয় এবং বিনিময়ে লিবিয়া ইউ নাগরিকদের ওপর নিজের নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু লিবিয়া এখনও গোল্ডি ও হামদানিকে সুইজারল্যান্ডে ফেরার অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। পরিবর্তে 2 ব্যক্তিকে এখন চূড়ান্তভাবে তাদের অভিযোগের বিচারের মুখোমুখি হতে হয়, যদিও তখনও তারা সুইস দূতাবাসের ভবনের মধ্যেই ছিল। গোল্ডি ও হামদানি আদালতে হাজির হননি যখন লিবিয়ান বিচারক তাদের দোষী সাব্যস্ত করেন। রায় ছিল উভয় ব্যক্তিকে তাদের কথিত ভিসা ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অপরাধের জন্য 16 মাসের কারাদণ্ড দেওয়া হয়। গোল্ডি ও হামদানি দূতাবাসে রিপোর্ট করে জেলে যেতে অস্বীকৃতি জানায় এবং তাদের আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল শুরু করেন। আশ্চর্যজনকভাবে এটি কিছুটা কাজও করে। হামদানির সাজা পুরোপুরি বাতিল করা হয় এবং গোল্ডির সাজা 16 মাস থেকে কমিয়ে 4 মাসে আনা হয়। সেই সাথে একটি জরিমানা আরোপ করা হয়। তবুও তিনি লিবিয়ার কারাগারে তার সাজা ভোগ করতে ইচ্ছুক ছিলেন না এবং পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। লিবিয়ান কর্মকর্তারা দাবি করেন যে গোল্ডি তার সাজা ভোগ করার জন্য আত্মসমর্পণ করুক এবং পরিস্থিতি আরও চাপের মুখে ফেলতে লিবিয়ার পুলিশ দূতাবাস ঘিরে ফেলতে শুরু করে, ভেতরে ভেঙে ঢোকার হুমকি পর্যন্ত দিয়ে দেয়। যদি গোল্ডি আত্মসমর্পণ না করেন, সম্ভাব্য আক্রমণের প্রস্তুতির অংশ হিসেবে সুইস কূটনীতিকরা সব গোপনীয় নথি পোড়াতে শুরু করেন এবং যাতে সেগুলো চুরি না হতে পারে তার ব্যবস্থা করেন। তারা কি করতে হবে সে বিষয়ে পরামর্শের জন্য দেশের সুইস কর্তৃপক্ষকে ফোন করেন এবং তাদের জানানো হয় যে সিদ্ধান্তটি তাদেরই হাতে। অন্য কোনো পথ না দেখে গোল্ডি একটি কঠিন ও বেদনাদায়ক সিদ্ধান্ত নিলেন। তিনি বিল্ডিংয়ের বাইরে বের হওয়ার এবং লিবিয়ান কর্তৃপক্ষকে তাকে গ্রেপ্তার করে জেলে নিতে বলেন, এই আশায় যে 4 মাসের সাজা ভোগ করার পর হয়তো তাকে অবশেষে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে। যাই হোক, গোল্ডি লিবিয়ানদের কাছে নিরাপদ থাকায় হামদানি এখন নিজের অবস্থানের দিকে তাকান। যেহেতু তার অভিযোগ পরিষ্কার হয়ে গেছে, অবশেষে তাকে লিবিয়া ত্যাগের অনুমতি দেওয়া হয়, কিন্তু একটি চূড়ান্ত শর্তসহ। তাকে একটি পূর্বলিখিত বিবৃতি পড়তে হবে যেখানে সুইজারল্যান্ডকে বাজেভাবে পরিস্থিতি সামলানোর জন্য নিন্দা করা হয়েছে, যার কারণে তিনি তাদের দূতাবাসে বন্দী থাকতে বাধ্য হয়েছেন এবং তার দেখাশোনা করার জন্য লিবিয়ানদের প্রশংসা করতে বলা হয়। এটি একটি মূল্য যা হামদানি অবশেষে লিবিয়া ত্যাগের অনুমতি পাওয়ার জন্য দিতে রাজি ছিলেন। বিবৃতি দেওয়ার পর হামদানিকে গাড়িতে করে দ্রুত প্রতিবেশী দেশ তিউনিসিয়ায় নিয়ে যাওয়া হয়, তাও কোনো সমস্যা ছাড়াই। হামদানি অবশেষে মুক্ত। অন্যদিকে গোল্ডিকে লিবিয়ার জেলে নেওয়া হয়েছে, যেখানে তিনি তার 4 মাসের সাজা শুরু করেন। এইখানেই এক সত্যি অদ্ভুত মোড়ে সব কিছু পূর্ণবৃত্তে ফিরে আসে। একদিন জেলে থাকাকালীন সময়ে গোল্ডিকে হঠাৎ তার সেল থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য বের হওয়ার নির্দেশ দেওয়া হয়, কারণ কেউ তার সাথে কথা বলতে চান এবং সেই কেউ আর কেউ নন, স্বয়ং হ্যানিবাল গাদ্দাফি নিজেই। সুইজারল্যান্ডে যার গ্রেপ্তারের ফলে এই পুরো নাটকের সূত্রপাত হয়েছিল, তিনি এখন মেক্স গোল্ডির সাথে কথা বলতে চান, দেখা করতে চান। একটি টেলিভিশন সাক্ষাৎকারে হ্যানিবাল গোল্ডির সাথে কথা বলেন এবং তিনি গোল্ডিকে তার মাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর অনুমতি দেন। বিনিময়ে গোল্ডি হ্যানিবালের গ্রেপ্তারের জন্য তার প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
হ্যানিবল গোল্ডির কাছ থেকে তার গ্রেপ্তারের জন্য নাটকে ক্ষমা চাওয়ার প্রদর্শনী পান, তবে গোল্ডির মুক্তির জন্য এতটুকু যথেষ্ট ছিল না। তাই গোল্ডি তার 4 মাসের সাজার বাকি অংশ ভোগ করতে আবারও সেলে ফিরে যান। 4 মাস শেষ হওয়ার কাছাকাছি আসায় সুইস কূটনীতিকরা ত্রিপলিতে ভ্রমণ করে গোল্ডির মুক্তি নিশ্চিত করেন। পুরো ঘটনা শুরুর প্রায় 2 বছর পর গোল্ডি অবশেষে বাড়ি ফিরতে সক্ষম হন। গোল্ডি যখন সুইজারল্যান্ডে বিমান থেকে নামেন, তার পরিবার ও কূটনীতিকরা যারা তাকে ফিরিয়ে আনার জন্য কঠোর লড়াই করেছিলেন তাদের দ্বারা স্বাগত জানানো হয়। তিনি প্রতিজ্ঞা করেন যে আর কখনো তিনি লিবিয়াতে ফিরে যাবেন না। এখন এইসব ঘটেছিল 2008 সালের জুলাই থেকে 2010 সালের জুনের মধ্যে, কিন্তু এই পর্যায়ে কেউ ভবিষ্যৎবাণী করতেই পারেনি যে লিবিয়াতে গাদ্দাফির শাসনের অবসান ঘটতে চলেছে। গোল্ডির মুক্তির মাত্র 6 মাস পর লিবিয়াতে বিক্ষোভ শুরু হয়। শেষ পর্যন্ত গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে এবং গাদ্দাফিরা ক্ষমতা থেকে উৎখাত হয়। এটি মুয়াম্মার গাদ্দাফির 42 বছরের দীর্ঘ শাসনের সমাপ্তি ঘটায়। গাদ্দাফির শেষের দিনগুলো কেমন ছিল জানতে আমাদের এই ডকুমেন্টারিটি দেখুন। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো অসাধারণ ডকুমেন্টারির সাথে। বিদায়।